বাংলাদেশের রাজনীতিতে ভারত একটা ফ্যাক্ট। সরকারে যেই বসেন অথবা বসার জন্য প্রস্তুতি নেন, যে কোনোভাবেই ভারতের সাথে তাদের একটা সুসম্পর্ক তৈরি করতে হয়। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক আমরাও চাই ভারতের জনগণ বাংলাদেশের জনগণের মধ্যে মৈত্রীতে থাকুক, ভালোবাসা থাকুক, ঘুরতে যাব, ঘুরতে আসবেন, সব ঠিক থাকবে, বাট সমতা এবং সম্মানের ভিত্তিতে। আর ভারত বাংলাদেশের মধ্যে গেল 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ ভারতকে অপছন্দ করার একটা প্রধান কারণ ছিল সীমান্তে বিএসএফ কর্তৃক যে হত্যাকাণ্ডগুলো ঘটত অনৈতিকভাবে। আর সেই ঘটনাগুলো ঘটার পরে মাঝে মাঝে আমাদের সরকারের পক্ষ থেকে তৎকালীন প্রেক্ষাপটে বলা হইতো যে এরা গরুচুর, এরা কেন যায় বাবা, গেলে তো গুলি করে মারবেই। তো আমাদের কাছে তখন প্রশ্ন তৈরি হইতো, ভারতের সাথে যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক বা এতই বন্ধুত্বের সম্পর্ক, তাহলে কেন বাংলাদেশ সীমান্তে ভারত সরকারকে দিয়া এই বিএসএফ এর হাতে এদেশের সাধারণ নিরীহ কৃষক জনতা অথবা 10 টাকা 5 টাকার জন্য যারা ইধার কামাল উধার কার তাহে, তাদেরকে কেন সামলাইতে পারে না? এটা নিয়ে জনগণের একটা বড় ক্ষোভ ছিল, পাশাপাশি পলিটিশিয়ানরাও এটা নিয়ে পলিটিক্স করত। আজকে বিএনপির জন্য একটা বড় ধরনের সুযোগ আছে আমি মনে করি, এসপার উসপার একটা কি বলা হয় যে রিয়েকশন তৈরি করা, জনগণের কাছে এটা প্রমাণ করা যে আগে যা হইছে এখন কিন্তু এটা হওয়ার সুযোগ নেই। দেখেন, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হলে বাংলাদেশ 3 দিনও টিকবে না, এটিই বাস্তব। কিন্তু তার মানে কি আমরা এই ভয়ে আগে থেকে হাগু করে দিব যেমনটা অতীতে করছি? আজকে কেন এতগুলো কথা বললাম? বিএনপির উচিত এই মুহূর্তে মেরুদণ্ড সোজা করা ভারতের বিরুদ্ধে। কোন জায়গাতে? সীমান্ত ইস্যুতে। কেননা গতকালকে রাত 12:30টার দিকে আপনার ঘটনাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে গোপীনাথপুর ইউনিয়নের পাথুরিয়াদার সীমান্তে আপনার বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই ঘটনায় আরো অন্তত 2 জন আহত হয়েছেন। ঘটনার প্রেক্ষাপট কি, কারা মারা গেল? উপজেলার ধাজনগর বাতানবাড়ি এলাকার খেবজু মিয়ার ছেলে মোরসালিন, কারা কারা চিনেন, বয়স মাত্র 22। মধুপুর গ্রামের মরহুম আলীর ছেলে নবীর হোসেন, বয়স 40। আর মোরসালিন গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। আহত অপর 2 যুবককে উদ্ধার করে কুমিল্লায় পাঠানো হয়েছে, তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। তো পরিবার এবং স্থানীয় সূত্রের দাবি, কয়েকজন চোরা কারবারি রাতে মোরসালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাথুরিয়াদার সীমান্তে যায়। এ সময় আরো কয়েকজন ওই সীমান্ত এলাকায় যান। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে মোরসালিন এবং নবীর নিহত হন। পরে তাদের মরদেহ আবার ভারতে নিয়ে যায় বিএসএফ। তো বাসিন্দাদের বক্তব্য হচ্ছে যে নবীর হোসেনের ছেলে মোহাম্মদ তপনের বক্তব্য, তার বাবা সন্ধ্যা থেকেই বাড়িতে ছিলেন না, সীমান্ত এলাকায় যাওয়ার পর বিএসএফ গুলি চালিয়েছে। তো এখানে 20 থেকে 25 জনের একটি দল কাঁটাতারের সামনে গেলে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এখন সেটা কেন গেছিল আমি যদি দেখি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরীফ বলছেন, গভীর রাতে অন্তত 15 জন বাংলাদেশি ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় পাথুরিয়া সীমান্ত দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরের 200 গজ ভেতরে প্রবেশ করে। চোরাচালানের মাল নিয়ে আসার সময় ভারতের 49তম বিএসএফ ব্যাটালিয়ন টহল দল তাদের বাধা দেয়। এ সময় বাংলাদেশি চোরা কারবারিরা বিএসএফ সদস্যদের উপর চড়াও হয়। হাতাহাতি ধাক্কাধাক্কির এক পর্যায়ে বিএসএফ এর 2 সদস্য 2 রাউন্ড ছররা গুলি ছোড়েন। এখন এই যে কত সুন্দর বক্তব্য দিয়েছেন আমাদের সম্মানিত কর্নেল সাহেব শরীফুল ইসলাম ভাই। ঘটনা শুনে মনে হয় যে বাংলাদেশের কোন একটা সিসি ক্যামেরাতে ওইখানে বসানো ছিল, আর আমাদের তথ্যসূত্র ওইখান থেকে ক্যামেরা দেখে বলা হয়েছে, ভাই চোরা কারবারিটা গভীর রাতে গিয়ে বিএসএফ এর একটা টহল দলের সামনে হাতাহাতি ধাক্কাধাক্কি করছে। আর এই পর্যন্ত সীমান্ত হত্যার ইতিহাসে বিএসএফ কাউকে ধরে নেওয়ার জন্য হাতাহাতি করছে মোরসালিন ভাই কি শরীফ ভাই, আমার আসলে জানা নেই। কারণ আমি এই ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সময় ন্যূনতম 50টা রিপোর্ট করছি, এবং আমরা যারা বিভিন্ন সময় সীমান্তে যাতায়াত করছি, অনেকে করছেন মাল খাইতে গেছেন, অনেকে চোরা কারবারিতে গেছেন, সেইখানে আসলে মুখে কথা কম বলে বিএসএফ সোজা গুলি করে। আমাদের তারা চোরা কারবারের উদ্দেশ্যে গেছে, অথবা মাল খাইতে গেছে, অথবা ব্ল্যাকের মাল আনতে গেছে। আমার কথা হচ্ছে এটা তো অন্যায়, অপরাধ। যদি অপরাধ হয় তাহলে তাদেরকে গ্রেপ্তার করুক। এখন গ্রেপ্তারের ইস্যুটা থেকেই
ওই যে আমাদের যেই রাষ্ট্রীয় ভাষ্য, রাষ্ট্রীয় বলবো নাকি বিজিবির ভাষ্য বলবো, এই ভাষ্যটা কিন্তু একটা জিনিস ক্লিয়ার দিচ্ছে যে বিএসএফ তাদেরকে গ্রেপ্তার করতে গেছিল, তো তারা হাতাহাতি ধাক্কাধাক্কি করছে, এক পর্যায়ে বাধ্য হইয়া বিএসএফ গুলি চালাইছে। অনেকটা বাংলাদেশের এনকাউন্টার যেগুলো হয় এরকমই একটা মন্তব্য শরীফ ভাইয়ের কাছ থেকে আসছে। এখন হইতে পারে শরীফ ভাই সত্য, কিন্তু অতীত ইতিহাস কিন্তু এই ধরনের ঘটনাকে সাক্ষ্য দেয় না। অতীত ইতিহাস বারবার এটাই বলে যে ভারতের সীমান্তে যখনই কোনো বাংলাদেশি গরু চোরা কারবারি, মাদক চোরা কারবারি, মালখুররা ঢুকে বা কাছাকাছি যায়, ওই দেশে একটা চক্র থেকে বাংলাদেশে একটা চক্র থাকে, এখানে ধরেন 2, 4, 10, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, এই যারা এই কাজগুলা করে দেয় তারা পায়, আর আসল মুনাফা ধরা গডফাদার তারা নেয়। প্রাণ হারায় কারা? তারা। আমার কথা হচ্ছে অন্যায়কে আমি প্রশ্রয় দেওয়ার পক্ষে না। বাংলাদেশে যেসব যুবক ভারতে যাচ্ছে, যদি ভারতের কোনো যুবকও বাংলাদেশে এসে, আমরা তাদের গ্রেপ্তার করব। গ্রেপ্তার করতে তারা যদি বাধাও দেয়, তাহলে তাদেরকে আমরা কি করব? হাঁটুর নিচে গুলি করব। কিন্তু যখন গুলিটা সিনার মধ্যে লাগে, মাথায় লাগে, বুকে লাগে, তখন এটার কোনো ব্যাখ্যা হয় না যে বিএসএফ কি এই প্রথম কোনো ঘটনা ঘটাইছে। শরীফ ভাই, হয়তো আপনি আপনার পেশাদারির দায়িত্ব জায়গা থেকে আপনি এই কথাটা বলছেন, কিন্তু এই কথাটা আসলে কতটুকু সাধারণ জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে? হতে পারে আপনি সত্য, আমি বলছি না যে ভাই আপনি শতভাগ মিথ্যা, হইতেও পারে আপনি সত্য, কিন্তু বিএসএফ এর অতীত ইতিহাস কিন্তু তা বলে না। আমার মনে হয় বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ওই যে আওয়ামী লীগের সময় আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, তিনি বলছিলেন যে হ্যাঁ সেখানে চোরা কারবারিটা যায়, এরা গরু চুরি করতে যায় কেন, এই জন্য তো বিএসএফ মারে, এমনি এমনি মারে নাকি? রাষ্ট্রীয় দায়িত্ব থেকে এই কথা বলার কিন্তু সুযোগ নাই। আমার লোকটা যদি ডাকাইতে হয়, রাষ্ট্র এটার প্রতিবাদ করতে হবে, আর নয়তো এই সীমান্ত ইস্যুতে বড় ধরনের একটা রিয়াকশন, ক্ষোভ, পলিটিশিয়ান এটা নিয়ে পলিটিক্স করবে, রাজনীতি করবে, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হবে, এমনকি যে কোনো সময় যে কোনো কিছু আবারও এই দেশে ঘটতে পারে। সো এই বিষয়টাকে আমার মনে হয় হালকা নেওয়ার সুযোগ নাই। আমি জানি না যে এই 1-2 মাস সময়টার মধ্যে আসলে আর কোনো প্রাণ বিএসএফ এর গুলিতে গেছে কিনা। যদি গিয়ে থাকে, আপনারা সরকারের পক্ষ থেকে এখনই ভারতকে একটা শক্তিশালী জবাব দেওয়া দরকার। আমাদের সেনাবাহিনী বা যারাই আছেন অপরাধীর জায়গা থেকে হয়তো অনেক সময় অনেক কথা বলা যায় না, বাট যদি কাউকে দিয়ে বলানো যায় তাকে দিয়ে বলতে হবে। এরকম যদি আমরা নিজেরা বলে দিই যে আমাদের লোক ওখানে হাতাহাতি করছে, মারামারি করছে, বিএসএফ কি করবে ভাই, বাধ্য হয়ে গুলি চালাচ্ছে, এগুলো তো হচ্ছে দেশীয় ইস্যু, আভ্যন্তরিক আমরা বলতে পারি। কিন্তু অন্য দেশের বেলা যদি আওয়ামী লীগ সরকারের সময় ঠিক এরকম একটা ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল, আমি এটার প্রতিবাদও করছি, আজকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় নাই, বাট বিএসএফ এর বিজিবির পক্ষ থেকে আমাদের শরীফ ভাই যে বক্তব্যটা দিলেন, আমি জানি না আসলে এটা নিয়ে কি মন্তব্য করব। ঘটনা সত্য হলেও, কারণ এটা তো মিডিয়াতে যাচ্ছে, ভারত এটাকে হালাল করে দেখো বাংলাদেশের জনগণ বা যারা সীমান্তরক্ষী তারাই তো এই ধরনের কথা বলছে। আপনারা অনেক মুরব্বী মানুষ, জ্ঞানী মানুষ, বাট আমার মনে হয় এই ইস্যুগুলোতে মিনিমাম লেভেলে বিএনপি সরকারের উচিত ভারতের সাথে শক্তভাবে দৃঢ় কণ্ঠে কথা বলা যায়। আমার লোক যদি তোমার দেশে ঢুকে অন্যায়ভাবে অ্যারেস্ট করো, তারা তুমি মাইরা ফেলবা কেন? আমাদের দেশে ঢুকলে আমরা অ্যারেস্ট করবো, সীমান্তে গুলি চালানোর কোনো সুযোগ নাই। কিন্তু এটা ঘটছে, এটা কিন্তু থামানো উচিত। আমরা যখন পরামর্শ দেই, যখন সমালোচনা করি, যারা ক্ষমতায় থাকেন তারা আমাদেরকে শত্রু মনে করেন। একসময় আওয়ামী লীগ কঠিন শত্রু মনে করতো, ভাই 9 বছর দেশে ঢুকতে পারিনি, বুঝছেন। এখনো যখন বলি, অনেকে বলেন হ্যাঁ তুমি এত কথা কেন বলো? ভাই ভালোর জন্য বলি, ভালোর জন্যই বলি, দেশের ভালোর জন্য, আপনাদের ভালোর জন্য। সমালোচনাকে পজিটিভলি নিন, এমনকি যেটাতে জনগণের পাল সেটাকে বোঝার চেষ্টা করুন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।